এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। দল আর দেব নিয়ে যাবতীয় জল্পনা গুঞ্জনের অবসান। তিনিই দলে আছেন, থাকবেন, এ নিয়ে কোনো বিভ্রান্তি নেই। এমনই খবর ঘনিষ্ঠ মহল সূত্রে। নতুন করে কোনো জটিলতা তৈরি না হলে আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী হচ্ছেন দেবী। শনিবার বিকেলে ক্যামক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সেখান থেকে বেরিয়ে সোজা কালীঘাটে গেলেন দলের তারকা সাংসদ দেব। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে কথা বলেছেন বলে খবর। জানা গেছে, সম্প্রতি ঘাটালের তারকা সংসদকে নিয়ে ওঠা নানা জল্পনার অবসান হয়েছে শনিবার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাতে জট কেটেছে। স্পষ্ট হয়েছে দেব দলেই থাকছেন, এ নিয়ে কোনো জল্পনা নেই। তৃতীয়বারের জন্য লোকসভা ভোটে লড়বেন তিনি, তা প্রায় নিশ্চিত। তৃণমূল নেত্রীর প্রতি নিজের ভালোবাসা শ্রদ্ধার কথা বারবারই বলেন দেব। সাম্প্রতিক জটিলতার মাঝেও তিনি বলে আসছেন তার একার সিদ্ধান্তে কিছু হবে না, তৃণমূল নেত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষ সব ঠিক হবে। শনিবারের বৈঠক সাক্ষাতে বোঝা গেল কোনো জটই নেই। দিদির সঙ্গে নির্বাচনী লড়াইয়ে প্রস্তুত নায়ক। অন্যদিকে সন্দেশখালী ইস্যুতে শনিবার বিজেপি প্রতিনিধি দল রাজভবনে যাওয়ার পরই বাড়ল তৎপরতা। পরিস্থিতি নিয়ে ফের রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি এই মুহূর্তে কেরলে রয়েছেন। সচিবের মাধ্যমে শুভেন্দুদের আবেদনের কথা জানতে পেরে তিনি সেখান থেকে ইমেল করে নবান্নের রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন সূত্রের খবর। এর আগেও সন্দেশখালী ইস্যুতে রাজ্যের রিপোর্ট তলব করেছিলেন তিনি, কিন্তু মুখ্য সচিবের তরফে সেই রিপোর্ট মেলেনি বলে খবর। তাই ফের এ নিয়ে রাজ্য প্রশাসনের কাছে জানতে চাইলেন রাজ্যপাল। গত 4 দিন ধরে উত্তপ্ত সন্দেশখালী, সেখানকার দাপুটের তৃণমূল নেতা শেখ শাহজাহানকে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না, এই প্রশ্ন তুলে মহিলারা বিক্ষোভে নেমেছেন। তাদের হাতে প্রহৃত হয়েছিলেন শাহজাহানের 2 অনুগামী শিবু হাজরা, উত্তম সর্দার। পরে অভিযোগের ভিত্তিতে দলের শীর্ষ নেতৃত্ব শনিবার উত্তম সর্দারকে সাসপেন্ড করেছে তৃণমূল, কিন্তু তাতেও বিক্ষোভের আঁচ কমেনি। যদিও রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের আশ্বাস সন্দেশখালীর পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে, সেখানে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা। যাব পরের খবরে। রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে প্রায় 35,000 শূন্যপদ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে সে কথা জানান রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। একই সঙ্গে তিনি জানান এই বিষয়ে কেন্দ্রের নীতি বদলের কারণে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে। পরে মন্ত্রী বলেন, রাজ্যে মোট 1,19,481টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। তার মধ্যে কর্মীপদ ফাঁকা হয়েছে 21,492টি এবং সহায়িকা 13,906টি। একাধিক জেলায় এই শূন্যপদ পূরণের কাজ শুরু হয়েছে। মাঝে কেন্দ্র নিয়ম পাল্টেছিল, তাতে নিয়োগ ধাক্কা খায়। মন্ত্রী আরও জানান, আগে নিয়ম ছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াতে গেলে তাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে আর সহায়িকা পদে 8 পাস। কিন্তু মাঝে নিয়ম বদলে কেন্দ্র বলে উভয় পদের জন্যই উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে। তখনই প্রশ্ন ওঠে, যিনি রান্না করবেন তিনিও যদি দ্বাদশ শ্রেণী পাশ করেন, আবার যিনি পড়াবেন তার শিক্ষাগত যোগ্যতা এক কী করে হয়? এই নিয়মের আপত্তি জানানো হয় রাজ্যের তরফে। পাশাপাশি সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে পূর্ব ঘোষণা মতো শনিবার পরিষদীয় দলকে নিয়ে রাজভবনে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের সঙ্গে দেখা করে তাকে সন্দেশখালী যাওয়ার ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু। রাজভবন থেকে বেরিয়ে নিজেই জানালেন, আমরা রাজ্যপালকে বলছি কালকের মধ্যে এলাকায় যান, 144 ধারা তোলার ব্যবস্থা করুন। সোমবার বিধানসভায় জড়ো হয়ে আমরা সন্দেশখালী যাব, 144 ভাঙব। এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস রয়েছেন কেরলে। রাজভবনে গিয়ে এদের শুভেন্দুরা দেখা করেন রাজ্যপালের সচিবের সঙ্গে। তাকেই সব কথা বলে বিজেপির পরিষদীয় দল। উত্তপ্ত সন্দেশখালীতে রবিবারের মধ্যেই যেন যাবেন রাজ্যপাল, সেই আবেদন জানানো হয়। সেই সঙ্গে বিরোধী দলনেতা কার্যত হুঁশিয়ারি সুরে জানান, রাজ্যপাল যদি যথাযথ ব্যবস্থা না নেন আমরা রাজভবনের সিঁড়িতে বসে ধর্নায় বসবো। উল্লেখ্য, শুক্রবারই সন্দেশখালীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। স্বরাষ্ট্র মন্ত্রক যাতে হস্তক্ষেপ করে সেই আবেদন জানিয়েছেন তিনি। এরপর শনিবার রাজ্যপালের দ্বারস্থ হল বিজেপি পরিষদীয় দল। দেখব পরের খবর।
উত্তপ্ত সন্দেশখালী নিয়ে প্রথম পদক্ষেপ নিল শাসক দল তৃণমূল। এলাকায় সন্ত্রাস ছড়ানো, ভয় দেখানো, স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহারের মতো একাধিক অভিযোগ। শেখ শাহজাহানের অনুগামী উত্তর চব্বিশ পরগনা জেলার পরিষদের সদস্য উত্তম সর্দারকে 6 বছরের জন্য সাসপেন্ড করে দিল তৃণমূল। শনিবার ধর্মতলায় তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে এই ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি জানালেন, এ ধরনের অভিযোগ দল বরদাস্ত করে না। তাই দলের শীর্ষ নেতৃত্ব এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় উত্তম সর্দারকে সাসপেন্ড করা হলো। উত্তম সর্দার সন্দেশখালী এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতি, এছাড়া উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তিনি। তৃণমূলের জন্মলগ্ন থেকে উত্তম সর্দার দলের অনুগত কর্মী। পরবর্তী সময়ে তিনি নেতা হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, দলের পাশাপাশি উত্তমবাবুর মাছের ভেড়ির ব্যবসা রয়েছে। এলাকায় তার দারুণ প্রতিপত্তি। বিশেষত শেখ শাহজাহানের সঙ্গে দারুণ সখ্য উত্তম সর্দারের। গত 5 বছরে শাহজাহানের যে কটি জনসভা হয়েছে তার সব কটিতেই আয়োজক ছিলেন উত্তমবাবু। আর তার দলের প্রভাবেই সেখানকার মানুষজনের ওপর দাপট রয়েছে উত্তমবাবুর। যাব পরের খবরে। পুরসভা বাজারের আগেই বড় ঘোষণা, অনলাইনে বাড়ির কর মেটালেই মিলবে 1% অতিরিক্ত ছাড়। লক্ষ্য একটাই, পুরসভায় যেন কাউকে আসতে না হয়। বহুদিন ধরেই এমনটা বলছিলেন মেয়র ফিরহাদ হাকিম। এর একটা কারণ, প্রবীণদের যাতায়াতের অসুবিধা। প্রায় টক টু মেয়র ফোন আসে, বয়স 80 পেরিয়েছে, পুরসভায় আসা সম্ভব নয়, দয়া করে বাড়িতে লোক পাঠানোর ব্যবস্থা করুন। এই সব সমস্যা মেটাতেই খোলা হয়েছে চ্যাটবোট সার্ভিস। 8355999111 নম্বরে বাড়িতে বসেই সমস্ত অভিযোগ জানানো যায় মেয়রকে। শুক্রবার পুরসভার মেয়র জানান, আমরা চাইছি পুরো ট্যাক্স ব্যবস্থাটাই অনলাইন হয়ে যাক। মানুষকে কষ্ট করে ট্রেজারিতে যেন আসতে না হয়। সেটার জন্যই আমরা এবার থেকে অতিরিক্ত 1% কর ছাড় দিচ্ছি। সাধারণ ছাড় যা ছিল সেসব তো মিলবেই, অনলাইনে সম্পত্তির কর দিলে মিলবে 1% অতিরিক্ত ছাড়। অনলাইনে কর ছাড়া দেওয়ার ঊর্ধ্বসীমাও ঠিক করেছে পুরসভা। ঠিক হয়েছে, অনলাইনে কর দিলে সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। 30,000 টাকা বাড়ির কর হলে তার 1% 300 টাকা। যেহেতু অনলাইন ছাড়ের ঊর্ধ্বসীমা 200 টাকা, সেক্ষেত্রে অনলাইনে কর দিলে 300 নয় 200 টাকাই ছাড় পাওয়া যাবে। অর্থাৎ যার বাড়ির কর 30,000 টাকা, তিনি অনলাইনে কর দিলে 29,800 টাকা দিতে হবে। মেয়র জানান, পুরসভা আসার ঝুঁকি থেকে বাঁচবেন করদাতারা, তেমনই বাঁচবে বাস ভাড়া, সঙ্গে 200 টাকাও। ইতিমধ্যেই সম্পত্তি কর আদায়ে রেকর্ড সৃষ্টি করেছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা সূত্রে খবর, সম্পত্তি কর আদায় 2022 থেকে 2023 বছরে তুলনায় প্রায় 30% বেড়েছে। 2022 থেকে 2023 অর্থবর্ষে গত অক্টোবর পর্যন্ত আদায় হয় প্রায় 800 কোটি টাকা। চলতি অক্টোবর পর্যন্ত তা 1040 টাকা পর্যন্ত আয় হয়। চোখ রাখবো পরের খবরে। বার্ধক্য ভাতা দেওয়ার জন্য নিজের ডায়মন্ড হারবার কেন্দ্রে বিশেষ ক্যাম্প করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় 100 দিনের কাজে বঞ্চিত শ্রমিকদের জন্য অঞ্চলভিত্তিক ক্যাম্প করে নাম নথিভুক্ত করাতে দলের কর্মীদের নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শনিবার থেকে আগামী 15ই ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ এই ক্যাম্প থেকে নাম নথিভুক্ত করার কাজ চলবে। 21 লক্ষ ভুক্তভোগীর বকেয়া আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে মিটিয়ে দেওয়ার ঘোষণা রেড রোডের ধর্ণামঞ্চ থেকে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই দলের সর্বস্তরে তৎপরতা শুরু হয়। তবে এ নিয়ে একেবারে ক্যাম্প করে নাম নথিভুক্ত করার কাজ শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে 300-র বেশি ক্যাম্প খোলা হচ্ছে। দেখব পরের খবর। আগেই পাঞ্জাবে একলা চলোর বার্তা দিয়েছিল ইন্ডিয়া জোটের শরিক আম আদমি পার্টি। এবার কংগ্রেসকে তুলনা করে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল সাফ জানালেন, পাঞ্জাব ও চণ্ডীগড়ের মোট 14টি আসনে প্রার্থী দেবে তার দল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ক্রমশ নিঃসঙ্গ হচ্ছে কংগ্রেস। 24-এর লড়াইয়ে কায়া হারিয়ে ইন্ডিয়া জোটের ছায়া মাত্র হয়ে দাঁড়িয়েছে। শনিবার কেজরিওয়াল জানিয়েছেন, কংগ্রেস 75 বছর ধরে এই রাজ্যকে শাসন করেছে, কিন্তু তারা কি ভালো কাজ করেছে তা আপনারা মনে করে বলতে পারবেন না, মনে করতে পারবেন না অকালি দল কোনো ভালো কাজ করেছে। তাই এবার লোকসভার পাঞ্জাবে 13 এবং চণ্ডীগড়ের 1 আসনে প্রার্থী দেবে আপ।
উল্লেখ্য, জানুয়ারি মাসে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও একলা চলোর বার্তা দিয়েছিলেন। পরের খবর, ইপিএফে বাড়ল সুদের হার, লোকসভা ভোটের মুখে চাকরিজীবীদের সুখবর জানালো ইপিএফও। এবার থেকে 8.25% সুদ পাবেন চাকরিজীবীরা। শনিবার এই কথা ঘোষণা করলো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। বর্তমানে ইপিএফে সুদের হার 8.15%। তার আগের অর্থবর্ষে ইপিএফে হার ছিল 8.1%। 4 দশকের মধ্যে এটাই সবচেয়ে বেশি পতন ছিল ইপিএফের সুদে। বিশেষজ্ঞদের অনুমান ছিল 2022 থেকে 2023 অর্থবর্ষে হয়তো 8%-এর নিচে নামতে পারে এই সুদের হার। তবে যাবতীয় আশঙ্কা উড়িয়ে গত বছর 28শে মার্চ ইপিএফে সুদের হার 8.15% করা হয়। এবার থেকে 8.25% হারে প্রভিডেন্ট ফান্ডে সুদ পাবেন চাকরিজীবীরা। দ্রব্যমূল্যের লাগাতার বৃদ্ধি লেগেই চলেছে। শাকসবজি থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ছে হু হু করে। তার মাঝে ইপিএফের সুদের হার বৃদ্ধিতে স্বভাবতই খুশি চাকরিজীবীরা। তবে লোকসভা ভোটের আগে ইপিএফে সুদের হার বৃদ্ধিকে নির্বাচনী কৌশল হিসেবে দেখছেন রাজনীতির কারবারিরা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।